आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য গল্প অলৌকিক নিয়ে। এর আগে দুটো ক্লাসে অলৌকিক গল্পের আলোচনা শুরু হয়েছে। আজকের অলৌকিক গল্পের লাইন ধরে ব্যাখ্যার শেষ আলোচনা। এর আগে প্রথম থেকে যতটা অংশ লাইন ধরে ব্যাখ্যা করেছি, যতগুলো প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করে রাখবে। আর আজকের আলোচনা হবে অলৌকিক গল্পের লাইন ধরে ব্যাখ্যা যতটা হয়েছে তারপরে শেষের অংশ। আর আজকেরও আলোচনা করতে করতে লাইনগুলো থেকে প্রশ্নগুলো দিয়ে রাখবো, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু লিখে রাখবে। আর এখন প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে। আমাদের এর আগের আলোচনায় যতটা হয়ে গেছে লাইন ধরে ব্যাখ্যা, তার শেষের দিকে যে জায়গাতে গিয়ে আমরা আলোচনাটা শেষ করেছি সেটা হলো এরকম: গল্পকথক তার মায়ের কাছ থেকে গল্প শুনছেন। গুরু নানক, শিষ্য মর্দানা এবং গুরু নানকের উপরে ক্ষিপ্ত হয়ে বলি কান্ধারী তাকে হত্যা করার জন্য গুরু নানককে লক্ষ্য করে পাহাড় থেকে পাথরের বিশাল বড় চাই বা চাঙড় গড়িয়ে দেয়। আর গুরু নানক সেই পাথরের চাইটাকে বা চাঙড়টাকে হাত দিয়ে থামিয়ে দেন। যে পাথরে গুরু নানকের হাতের ছাপ নাকি আজও পর্যন্ত রয়েছে। এরকম একটা অলৌকিক, গুরু নানককে কেন্দ্র করে এরকম একটা অলৌকিক কাণ্ড, অলৌকিক কাহিনী এখানে বর্তমান। যে অলৌকিক কাণ্ড বা কাহিনী, যে অলৌকিক গল্প, গল্পকথকের বিশ্বাসযোগ্য মনে হয়নি। গল্পকথকের মনে হয়েছিল এটা অবিশ্বাস্য, এটা হতেই পারে না, এর মধ্যে কোনো যুক্তি নেই। একটা মানুষ এত বড় পাথরের চাই বা চাঙড় কী করে থামাবে? আবার সেই পাথরের চাই বা চাঙড়ে আবার তার হাতের ছাপ রয়েছে। তার মানে ঠিক কতখানি জোর দিয়ে পাথরটাকে থামাতে হবে তবে গিয়ে হাতের ছাপ পাথরে থাকতে পারে। তো এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। অনেক বেশি বিশ্বাসযোগ্য বোধহয় তার শিষ্যরা পরবর্তীতে, তার অনুগামীরা পরবর্তীতে এই পাথরে হাতের ছাপটাকে খোদাই করেছে। এটা বেশি গ্রহণযোগ্য। যাই হোক, কেউ তো আর খোঁজ নিতে যাচ্ছে না, কেউ ব্যাপারটাকে তলিয়ে দেখতেও যাচ্ছে না, কারণ ধর্মকে কেন্দ্র করে মানুষের যে দুর্বলতা, মানুষের যে আবেগ, সেই আবেগে আঘাত করতে গেলে হিতে বিপরীত হতে পারে, বুমেরাং হতে পারে ব্যাপারটা। যাই হোক, কথক কিন্তু মেনে নেননি। কথকের বারবার এই গল্পটাতে অবিশ্বাস প্রথম থেকে থেকেছে, বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই পর্যন্ত আমাদের হয়েছিল আলোচনা। এরপরে তোমরা কিন্তু লাইনের দিকে মাঝে মাঝে তাকাবে, আর লাইনগুলো বোঝার সময় প্রশ্নগুলো যেগুলো বলবো সেই প্রশ্নের যে লাইনগুলো থেকে প্রশ্ন বলবো সেই লাইনগুলো দাগ দিয়ে দিয়ে প্রশ্নগুলো লিখে নেবে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, এই লাইনটা দাগ দাও। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কোন গল্প? এখানে পরপর দেখবে অনেকগুলো প্রশ্ন, যার উত্তর একটাই হবে। পরপর অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর একটাই। এই যে গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কোন গল্প? গুরু নানকের হাত দিয়ে পাথর থামানো, যে পাথরে তার হাতের ছাপ বর্তমান, সেই গল্পের কথা বলা হয়েছে। এটা যদি 1 নম্বরের আসে কোন গল্প, তাহলে এরকমভাবে একদম ছোট করে লিখতে হবে, কম বেশি 20টি শব্দে, এসে কি প্রশ্ন। আবার এটাই যদি 3 নম্বরের বা 2 নম্বরের পার্ট আসে তাহলে আর একটু বড় করে লিখতে হবে। আর এটাই যদি 5-এর আসে তাহলে সবিস্তারে আলোচনা করতে হবে। 150টা শব্দের মধ্যে কম বেশি 150টা শব্দের লিখতে হবে। তো গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। স্বাভাবিক, তোমাদের আমাদের এটা মেজাজ বিগড়ে দেওয়ার মতোই, বিগড়ে দেওয়াটাই স্বাভাবিক। যে
একটা মানুষ কি করে এত বড় পাথরের চাঙড় হাত দিয়ে থামাবে? মেজাজ বিগড়ে দিল, কতকেরও মেজাজ বিগড়ে গেল এটা শোনার পরে। এ কি আদৌ সম্ভব? না, আদৌ সম্ভব নয়, একেবারে সম্ভব নয়। দাগ দাও, এ কি আদৌ সম্ভবে? দাগ দাও, প্রশ্ন লেখো, কি আদৌ সম্ভব নয়? একটা মানুষ হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দিল, এটা সম্ভব নয়। গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়েছে, এটা সম্ভবই নয়, কারণ এটা অযৌক্তিক, এটার মধ্যে যুক্তি খুব বেশি দাঁড়াচ্ছে না। একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? হ্যাঁ, গুরু নানক তো যতই অলৌকিক ক্ষমতা সম্পন্ন হোক, কিন্তু তিনি তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ না। তার মনের জোর, তার ধৈর্য, তার শক্তি, সাহস আমাদের থেকে, সাধারণের থেকে অনেক বেশি, এটা স্বাভাবিক। কিন্তু এতখানি বেশি নয় একটা বিশাল বড় পাথরের চাই বা চাঙড় থামিয়ে দেবে, যেখানে আবার হাতের ছাপ থাকতে পারে। যাই হোক, এরকম অস্বাভাবিক দানবীয় শক্তি ধরবেন একটা মানুষ, এটা কতকের কাছে অসম্ভব বলে মনে হয়েছে। যাই হোক, একটা মানুষ কীভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? আবার ওতে কি না আজও হাতের ছাপ লেগে আছে, আজও হাতের ছাপ লেগে আছে। তার মানে হাতের ছাপটা ঠিক কতখানি ওর উপরে পড়েছিল, এতদিন ধরে হাতের ছাপটা যায়নি, আজও লেগে আছে। বিশ্বাস হলো না, লাইনটা দাগ দাও, বিশ্বাস হলো নাতে। প্রশ্ন লেখো, কার কি বিশ্বাস হয়নি? তাহলে বিশ্বাস হলো না, কথকের বিশ্বাস হলো না, এই যে পাথরের চাঙড়ে হাতের ছাপ লেগে আছে, এটা বিশ্বাস হলো না। প্রশ্ন থাকবে কি বিশ্বাস হলো না? আগেরটার সঙ্গে এর উত্তর প্রায় একই। একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে, এটা বিশ্বাস হলো না। আর এর সাথে লিখতে পারো চাঙড়ে হাতের ছাপ রয়েছে, এটাও বিশ্বাসযোগ্য নয়। যাই হোক, মার সঙ্গে তর্ক শুরু করি। ওতে কি না আজও হাতের ছাপ লেগে রয়েছে, বিশ্বাস হলো না। এই লাইনটা দাগ দিয়েছো, কি বিশ্বাস হলো না? বিশ্বাস হলো না দাগ দিতে বললাম। তো কি বিশ্বাস হলো না? তো ওই যে পাথরের চাঙড় থামিয়ে দেওয়া আর সেখানে হাতের ছাপ থাকছে, এটা বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে, হ্যাঁ এটা বেশি বিশ্বাসযোগ্য। পরে খোদাই করেছে, তারপরে ওটাই হচ্ছে অনুগামীদের মাঝে রটে গেছে, তাহলে এটা বেশি বিশ্বাসযোগ্য, পরে খোদাই করাটা। মার সঙ্গে তর্ক শুরু করি, মার সঙ্গে তর্ক শুরু করি। কে না কথক, কী নিয়ে? ওই যে পাথরে হাতের ছাপ রয়েছে, এই নিয়ে তর্ক শুরু করে। অর্থাৎ মায়ের কথা কখনো তার বিশ্বাসযোগ্য মনে হয়নি, মায়ের কথা মেনে নিতে পারেনি। দাগ দাও, মায়ের সঙ্গে তর্ক শুরু করি, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কে মায়ের সঙ্গে কি নিয়ে তর্ক শুরু করে, কোন ব্যাপারে? মায়ের সঙ্গে তর্ক শুরু করি, পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য, কারণ পাথরের তলা দিয়ে জল থাকে, পাহাড়ি অঞ্চলে পাথরের নিচ দিয়ে কিন্তু জলের প্রবাহ, জলের স্রোত থাকে, ওপর থেকে বোঝা যায় না। তাই কোথাও কোথাও পাথর তুললে জলের স্রোত কিন্তু দেখা যায়, জলের ধারা বেরিয়ে আসে। তাহলে পাথরের তলা দিয়ে জলের স্রোত ছিল, পাথরটা তোলায় জলের ধারা বেরিয়ে এসেছে, এটা বিশ্বাসযোগ্য। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কারণ পাথরের তলাতে জল আছে, পাথর তুললে এটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা যুক্তিসঙ্গত। এখান থেকে জলের ধারা দেখা যাবে, জলের উৎস খুঁজে পাওয়া যাবে। কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। তো বিশাল বড় একটা পাথরের চাই গড়িয়ে আসছে, সেটাকে হাত দিয়ে থামিয়ে দেওয়া, এটা বিশ্বাসযোগ্য মনে হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। তাহলে মুখের ভঙ্গিতে মা মনের ভাব বুঝে গেছে। ছেলে মুখের ভঙ্গিতে বোঝাচ্ছে মাকে, বলো তো মুখের ভঙ্গিতে মাকে কি বোঝালো, কি বোঝালো? মুখের ভঙ্গিতে আমরা অনেক সময় মুখ বাঁকিয়ে ভঙ্গি করি না, তুচ্ছতার ছিল, পাত্তাই দিলাম না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম আর কি, না বিশ্বাস করি না। তো মুখের ভঙ্গিতে, মুখে মায়ের সঙ্গে মুখে মুখে খুব বেশি তর্ক না করে বরং মুখের ভঙ্গিতে বুঝিয়ে দিল, না আমি এই কথা কিন্তু মানতে পারছি না। তাহলে মুখের ভঙ্গিতে ছেলে তার মনের কথাটা বুঝিয়ে দিল। এই লাইনটা দাগ দাও,
মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। প্রশ্ন লেখো। মুখের ভঙ্গিতে কথকের কোন মনের ভাব ফুটে উঠেছে? মানে কথক যে মায়ের কথাটাকে বিশ্বাস করলেন না, ওই পাথরের চাঙড় থামিয়ে দেওয়ার গল্প। একটু বলুন। মুখের ভঙ্গিতে কথকের মনের কোন ভাব ফুটে উঠেছে? মুখের ভঙ্গিতে কথকের মনে কোন ভাব ফুটে উঠেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামাবে? হ্যাঁ, ছোটোখাটো পাথর হয় সেটা একটা ব্যাপার, কিন্তু পাথরের চাই বলেছে, মানে যে চাঙড়, মানে বিশাল বড় আকৃতির পাথরকেই চাই বা চাঙড় বলা হবে। তো সেই গড়িয়ে পড়া পাথর কিভাবে থামাবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত, দাগ দাও। গল্পটা মনে পড়লেই হাসি পেত, দাগ দাও। প্রশ্ন লেখো কোন গল্প। এর আগে হয়ে গেছে উত্তর, ওই একই কথা লিখলেই হবে, তাই একটা লিখলে আর লেখার দরকার নেই। আর গল্পটা মনে পড়লে হাসি পেত কেন, দাগ দাও। আর প্রশ্ন লেখো, গল্পটা মনে পড়লে হাসি পেত কেন? উত্তর হবে গল্পটা মনে পড়লে হাসি পেত কারণ কথকের সেটা বিশ্বাসযোগ্য হয়নি, মনে হয়নি, মনে হচ্ছে এটা যেন ছেলে ভুলানো গল্প, তাই হাসি পেত। হাসির মাধ্যমে ব্যাপারটাকে তিনি কি করতেন না, গুরুত্ব দিতেন না, তোয়াক্কা করতেন না। গল্পটা বার কয়েক গুরুদ্বারে শুনেছি, দাগ দাও। গল্পটা বার কয়েক গুরুদ্বারে শুনেছি, দাগ দাও। প্রশ্ন লেখো কোন গল্প। আর গুরুদ্বার কথাটাকে ব্র্যাকেটে রাখো। আর কোন গল্প, এটাও কিন্তু উত্তর একই, আগেরটার সঙ্গে একই, কিন্তু এই ব্যাপারটাতে সব সময় মাথা বাঁকিয়েছি, এই লাইনটাও দাগ দাও। এই ব্যাপারটাতে সব সময় মাথা বাঁকিয়েছি, দাগ দাও। প্রশ্ন লেখো কোন ব্যাপারটাতে সব সময় মাথা বাঁকিয়েছে, কোন ব্যাপারটাতে? বলো উত্তর কী হবে? কোন ব্যাপারটাতে কথক মাথা বাঁকিয়েছে, মানে মেনে নিতে পারেনি, মাথা বাঁকিয়েছে, না মানি না। কোন ব্যাপারটাতে মাথা বাঁকিয়েছে? পাথরে দুটো, হাতের ছাপ। এক তো পাথরে হাতের ছাপ, আর ওই পাথরটাকে থামানো। হ্যাঁ, গড়িয়ে পড়া পাথরটাকে হাত দিয়ে থামানো, আর পাথরে হাতের ছাপ। মানতেই পারেনি, মাথা বাঁকিয়েছে। এটা অসম্ভব, এটা অসম্ভবে দাগ দাও। এটা অসম্ভব। প্রশ্ন লেখো কোনটি অসম্ভব বা কি অসম্ভব? উত্তর কি? পাথর, গড়িয়ে পড়া পাথর হাত দিয়ে থামিয়ে দেওয়া, সেখানে হাতের ছাপ রয়েছে, এ অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, দাগ দাও। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, এটাও দাগ দাও। কোন গল্প? প্রশ্ন কোন গল্প? একই। তাহলে কথকের স্কুলে শোনানো হলো, তার মানে কথকের বয়স খুব বেশি নয়, কি তাই না? স্কুলে পড়ে, বোঝাই যাচ্ছে। যে সময় তিনি গল্পটা শুনেছিলেন, যে সময় তিনি মানতে পারছিলেন না, তখন তার বয়স কম, ছোট ছিলেন, স্কুলে পড়তেন। আমরা একটা হিসেব করেছি যে গল্পকথক তথা লেখকের জন্ম কত সালে? 1917। তাহলে 1917। আর এখানে পাঞ্জা সাহেবের যে সাকার কথা বলা হয়েছে, পাঞ্জা সাহেবের সাকার কত সালে ঘটেছিল বলেছিলাম? 1922। 17 থেকে 22, তার মানে ক বছর? 5 বছর। অল্প বয়সী, এ তো প্রাইমারি স্কুলে পড়ে কথক। যদিও 5 বছর বয়সে একটা ছেলে বা মেয়ে একটা বিষয়ের মধ্যে কতখানি যুক্তি থাকতে পারে, সেটা কতখানি যুক্তিসঙ্গত, সেটা বোঝার মতো হয়তো সেই পরিণত মন তখনও পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বয়সে দাঁড়িয়ে বুঝতে পারছি একটা বিশাল বড় পাথরের চাই বা বিশাল বড় পাথরের চাঙড় যদি একবারে খাড়াই পাহাড় থেকে প্রচণ্ড গতিতে গড়িয়ে দেওয়া হয়, আসতে থাকে, তাহলে একটা মানুষের পক্ষে সেটাকে থামিয়ে দেওয়া কঠিন। সেখানে হাতের ছাপ থাকবে, এটা তো আমাদের ভাবতে অবাক লাগে। এবং সেই ছাপটা এমনি আলতো করে ছুঁয়ে যাওয়ার মতো ছাপ নয়, হাতে ধুলো বা কাদা নিয়ে ছাপ বসিয়ে দেওয়ার মতো নয়, সেটা রীতিমতো পাথরে খোদাই হয়ে গেছে। তার মানে কতখানি ধাক্কা দিয়ে আঘাত করে সেটাকে থামাতে হবে, এটা আমাদের কাছেও বিশ্বাসযোগ্য নয়।
যাই হোক, তো এই ব্যাপারটাতে সব সময় মাথা মাখিয়েছি। স্কুলে গল্পটা শোনানো হয়েছিল, কোন গল্প? একই। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গেও তর্ক করলাম। ডাক দাও। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে তর্ক করলাম। এই মাস্টার মশাইকে ব্র্যাকেটে রাখো। কার সঙ্গে তর্ক করেছিল? মাস্টার মশাই স্কুলে। মাস্টার মশাইয়ের সঙ্গেও তর্ক করলাম পাথরের ব্যাপারটা নিয়ে। প্রশ্ন লেখো, পাথরের কোন ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গে তর্ক করেছিলেন? কোন ব্যাপার? ওই গড়িয়ে পড়া পাথর। কী করে একটা মানুষ হাত দিয়ে থামাবে, সেখানে আবার পাথরে হাতের ছাপ রয়েছে। মাস্টার মশাইয়ের সঙ্গেও তর্ক শুরু হলো। তো তোমরাও যদি কিছু বিষয় যা স্যারেরা দিদিমণিরা তোমাদেরকে বোঝাচ্ছে, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে, তাও যদি তোমাদের মনে হয় যে এটা বোধহয় যুক্তিসঙ্গত হলো না, তার মধ্যে মনে হচ্ছে যে যুক্তিটাকে তিনি দাঁড় করানোর চেষ্টা করছেন সেই যুক্তিটা তোমাদের কাছে গ্রহণযোগ্য নয়, মনে হচ্ছে এই যুক্তিটা বোধহয় এটা এইভাবে খাটে না, এটা বোধহয় অন্যভাবে দিলে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি গুরুত্ব পাবে, তো তখন তো প্রত্যেকের তো স্বাধীনতা আছে কোনো কিছুর পাল্টা যুক্তি দেওয়া, সেই যুক্তিটাকে খণ্ডন করে আরেকটা যুক্তি দাঁড় করানো। তাহলে তোমাদের যদি স্যারেদের কথা, দিদিমণিদের কথা গ্রহণযোগ্য না হয়, যুক্তিসঙ্গত বলে না হয়, তাহলে তোমাদের তর্ক করার যে স্বাধীনতাটা সেটা কিন্তু আছে, থাকা উচিত। কি তোমরা তর্ক করো না? যদিও সুযোগ কতখানি পাও সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এটা হওয়া উচিত যে শিক্ষক শিক্ষিকারা যা বলছেন সেটাই সবটাই গ্রহণযোগ্য, সেটা নাও হতে পারে। যতই হোক, মানুষ তো কোথাও না কোথাও, কখনো হয়তো সেই যুক্তি ভুলও প্রমাণিত হতে পারে। তাহলে পাল্টা যুক্তি দিয়ে তার যুক্তিটাকে খণ্ডন করে নিজের যুক্তিটাকে দাঁড় করানো, সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য, সাদরে আমরা সেটাকে গ্রহণ করব। তাই যা বলছে সেটাকেই মেনে নিতে হবে, এটা কোনো কথাই নয়। যা বলছে সেটাকে যদি মেনে নাও, নিজে যদি বিচার বিবেচনা না করে, তাহলে বলবো চিন্তা শক্তি কখনো বাড়বে না। তো মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক শুরু করেছে। আর মাস্টারমশাই অনেকে আছে জায়গা দেয়, স্পেস দেয়, বলার জন্য জায়গা দেয়, বলার মতো একটা জায়গা রাখে। ছাত্রছাত্রীরা বলে, শোনেন, তারাও ভাবেন যে না, ছাত্রছাত্রীরাও কিন্তু অনেক সময় আমাদের ভুলটা ধরিয়ে দিতে পারে এবং সেটাকে ওয়েলকাম করা উচিত। কিন্তু আবার অনেকেই আছেন যারা বুঝতে পারছেন যে হয়তো আমি ভুল বলেছি, হয়তো আমি ভুল প্রমাণিত হতে পারি আমার ছাত্রছাত্রীদের কাছে, ছোটদের কাছে, তখন কি করে ওই ভুলটাকে দাঁড় করানোর জন্য আরও কয়েকটা ভুল যুক্তি দিয়ে সেটাকে দাঁড় করানোর চেষ্টা করে। যদি ধরা পড়ে যায় এরকম যে আমি ভুল করছি, ভুল বলছি, সেটাকেই দাঁড় করানোর জন্য আরও কত ইললজিক্যাল বিষয় নিয়ে আসে তার ঠিক ঠিকানা নেই। মানে ব্যাপারটা এরকম যে আমি যেটা বলেছি সেটা ঠিক, আমি যেটা বলেছি সেটাই ঠিক হবে, মাস্টারমশাই, দিদিমণি, এটা কখনো ভুল হতে পারে না। তাই অনেক সময় যখন দেখছে যে না আমি যুক্তিতে হেরে যাচ্ছি, তখন কি করে, দাপট দেখিয়ে চুপ করে বসিয়ে দেয়। কিন্তু বসো, চুপ, যা বলছি সেটাকে মন দিয়ে শোনো, বেশি কথা বলে মার্কস কেটে নেব কিন্তু। কি তাই না? হ্যাঁ স্যার, অনেকবারই হয়েছে। অনেকবারই হয়েছে, কিন্তু জায়গা দেওয়া উচিত। জায়গা না দিলে, বলার জায়গা যদি না পায় স্টুডেন্টরা, তাহলে নিজের মতকে তারা যদি প্রতিষ্ঠিত করতে না পারে, প্রকাশ করতে না পারে, তাহলে কোনো দিন তারা নিজেদের তৈরি করতে পারবে না। যাই হোক, মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক শুরু করেছিলাম, কিন্তু মাস্টারমশাইয়ের পক্ষে এই জায়গাটাতে সঠিক যুক্তি দেওয়ার উপায় ছিল না, কারণ মাস্টারমশাইয়ের কাছে কোনো যুক্তিই ছিল না। মাস্টারমশাইও ব্যাপারটাকে মেনে নিয়েছেন, বোঝাই যাচ্ছে। মাস্টারমশাই যদি মেনে না নিতেন তাহলে মাস্টারমশাইও কিন্তু তর্ক করে যেতেন। মাস্টারমশাই যখন প্রথমবার শুনেছিলেন তখনও তর্ক করতেন, এখনও যখন ছাত্রদেরকে তিনি গল্প করতেন তখন নিশ্চয়ই এর মধ্যে তিনি তার সন্দেহটাকে প্রকাশ করতেন যে আমার মনে হয় এই যে পাথর থামানোর গল্পটা খুব বেশি যুক্তিসঙ্গত নয়। তিনি বলতেন হয়তো, কিন্তু তিনি তো বলেননি, তিনি তো গল্প শুনিয়ে যাচ্ছেন। আমাদের গুরু নানক এইভাবে পাথর থামিয়েছে,
যে পাথরে এখনও হাতের ছাপ রয়েছে, সেই পাথর কোথায় আছে? কোথায় আছে এখন? পাঞ্জা সাহেবে আছে জায়গাটা। আগে ছিল হাসান আবদালে, এখন পাঞ্জা সাহেব। আমি তো তোমাদের পাঞ্জা সাহেবের গুরুদ্বার, সেখানে পাথরে হাতের ছাপ, এগুলো গুগলে দেখতে বলেছিলাম। দেখেছিলে? কাঁচা কলা দেখেনি সবাই? বলে মোবাইলে আমরা কত ভালো ভালো জিনিস আছে সেগুলো দেখবো না আপনার এই পড়া দেখবো? হচ্ছে দেখো দেখো একটু দেখো, দেখতে পাবে। তাহলে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক শুরু করেছিল, আর মাস্টারমশাই কী যুক্তি দিল? যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। মাস্টারমশাইয়ের এই কথাটার মধ্যে যুক্তি আছে, দেখো তো লাইনটা পড়ে যুক্তি আছে কি না। মাস্টারমশাই বলছে যারা পারে, তার মানে কি? তারা সব পারে। তা তোমরাও তো মানবে যারা সব পারে তাদের কাছে কোনো কিছু অসম্ভব নয়, কি তাই না? এটা তো যুক্তিসঙ্গত। যারা সব পারে তাদের কাছে কোনো কিছু অসম্ভব নয়, এই কথাটার মধ্যে তো যুক্তি আছে। হ্যাঁ স্যার। এখন ঘটনা হচ্ছে যে কারা সব পারে তা নিয়ে প্রশ্ন তুলতেই পারো তুমি, কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু লাইনটার মধ্যে কিন্তু যুক্তি আছে, মাস্টারমশাইয়ের কথার মধ্যে যুক্তি আছে যে যারা সব পারে, যারা পারে মানে কি? যারা সব পারে তাদের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। কি তুমি মানো? তোমরা মানো কি না? আর এই লাইনটার মানেটা, যুক্তিটা তোমরা মানো কি না? যে যারা পারে বা যারা সব পারে তাদের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়, যারা সব পারে তাদের কাছে তো কোনো কিছু অসম্ভব নয়, এটাই তো ঠিক কি না? বাস বাস, তাহলে এই তো তোমরা যদি মানো যে যারা সব পারে তাদের কাছে কোনো কিছু অসম্ভব নয়, তাহলে তোমরা বুঝে নাও যে গুরু নানকও সব পারে, তাই গুরু নানকের কাছে কোনো কিছু অসম্ভব নয়। বাস, আমার কাছে লজিক যা ছিল সব দিয়ে দিলাম। আবার যদি প্রশ্ন করো, না গুরু নানক তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, তো তিনি কি করে সব পারবেন? মানুষ তো সব পারে না, অনেক কিছুই তো অসম্ভব থাকে। না না, আমি আগেই যুক্তি দিয়েছি যে যারা সব পারে তাদের কাছে কোনো কিছু অসম্ভব নয়, গুরু নানক সব পারে তাই গুরু নানকের কাছে কোনো কিছু অসম্ভব নয়। তার মানে কোথাও না কোথাও বুঝতে হবে যে মাস্টারমশাই যতই যুক্তিবাদী হোক না কেন, যতই যুক্তিসঙ্গতভাবে কথা বলুক না কেন, মাস্টারমশাইও গুরু নানককে কেন্দ্র করে দুর্বল। মশাইয়ের মধ্যেও কিন্তু একটা দুর্বলতা কাজ করছে নানককে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, ধর্ম ভাবনাকে কেন্দ্র করে একটা আবেগ কাজ করছে। তাই মাস্টারমশাইও কী করেছে? একটা জায়গাতে এসে যুক্তিগুলোকে সব হারিয়ে ফেলেছে। যাই হোক, এই কথা বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। দাগ দাও বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। এই অংশটুকু, এই শেষের দিকের অংশটুকু দাগ দাও। বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। প্রশ্ন লেখো, কে কাকে কি বলে চুপ করিয়ে দিয়েছিলেন? কে কাকে কি বলে চুপ করিয়ে দিয়েছিলেন? তাহলে মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই কথককে, গল্পকথককে এই বলে চুপ করিয়ে দিয়েছিলেন যে যারা পারে তাদের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। বাস, মাস্টারমশাই বলছে, ছোট ছেলে, বাচ্চা ছেলে কত আর মাস্টারমশাই এসে সামনে মুখোমুখি তর্ক করবে, যুক্তি দেবে? মাস্টারমশাই থামিয়ে দিয়েছে, চুপ করে দিয়েছে, বসিয়ে দিয়েছে, বাস বসে গেছে। কিন্তু মন থেকে কি মেনে নিয়েছিল ছাত্র? না না স্যার। তাহলে তোমরা তোমাদের দিক থেকে, তোমাদের মন থেকে যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তর পাচ্ছ, যুক্তি পাচ্ছ, বুঝতে পারছো, যদি আমরা ধমক দিয়ে তোমাদেরকে চুপ করিয়ে দিই, বসিয়ে দিই, তোমরা হয়তো বসে পড়লে, তর্ক করলে না, কিন্তু তোমরা কি ভেতরে ভেতরে মন থেকে মেনে নেবে যে মাস্টারমশাই ধমক দিয়ে বসিয়ে দিল মানে কি আমরা সব বুঝে গেলাম, আমরা সব মেনে নিলাম? এটা মানবে মন থেকে? কখনোই না, মানা উচিতও নয়। ছোট ছেলে ধমক দিয়েছে, চুপ করে বসে গেছে, কিন্তু মানেনি, চুপ করে বসেছে, কিন্তু ভেতরে ভেতরে তার অবিশ্বাস কাজ করে যাচ্ছে। ওই যে বলেছে, তবু বিশ্বাস হলো না। তিনি চুপ করিয়ে দিয়েছিলেন, ধমক দিয়ে বসিয়ে দিয়েছিলেন, আমার তো তবু বিশ্বাস হয়নি। দাগ দাও, তবু বিশ্বাস হলো না, দাগ দাও। প্রশ্ন লেখো, কার কি বিশ্বাসযোগ্য হয়নি বা বিশ্বাস হয়নি? কার কি বিশ্বাস হয়নি, এটা প্রশ্ন। পাথরের চাঙড় কেউ থামাতে পারে? প্রশ্ন করছে, পাথরের চাঙড় কেউ থামাতে পারে?
কেউ থামাতে পারে না। পাথরের চাঙড় কীভাবে থামাবে? পাথরের চাঙড় থামাতে পারে না। মনে মনে কিন্তু নিজেই মনের সঙ্গে লড়ছেন, না, পাথরের চাঙড় কেউ থামাতে পারে না। কিছুতে মন থেকে মেনে নিতে পারছেন না, কিছুতে স্বস্তি পাচ্ছেন না। যখনই ভাবছেন তখনই তার ভেতরে যেন একটা দ্বন্দ্ব কাজ করছে, একটা লড়াই কাজ করছে, একটা দ্বন্দ্ব লড়াই কাজ করছে। তোমরা যদি তোমাদের মনের ভেতর থেকে একটা সায় না পাও, যতক্ষণ না পর্যন্ত মন সাড়া দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মন বলছে হ্যাঁ যে প্রশ্নটা আমি করেছিলাম সেই প্রশ্নের যথাসম্মত যথাযোগ্য উত্তর আমি পেলাম, যথার্থ উত্তর আমি পেলাম, বাস একটা আত্মসন্তুষ্টি কাজ করে, ঠিক আছে। কিন্তু তুমি ভাবছো যে যে কথাটা আমি শুনলাম সেটা সত্যি নয়, সেটা মিথ্যে, সেটা যুক্তিসঙ্গত নয়, সেটা অযৌক্তিক, অথচ তুমি যে যুক্তিটা দিচ্ছ, তোমার কাছে যে যুক্তিটা আছে সেই যুক্তিটা কিন্তু সঠিক যুক্তি, তুমি সেই যুক্তিটা দিচ্ছ কিন্তু শুনছে না তোমার প্রতিপক্ষ, তোমাকে মেনে নিতে হচ্ছে, জোর করে মেনে নিতে হচ্ছে। তাহলে তুমি কি স্বস্তি পাবে? আমরা কি স্বস্তি পাই? স্বস্তি পাই না, একদম স্বস্তি পাই না। বরং আমাদের ওইটা নিয়ে যত ভাবতে থাকি তত ভেতরে ভেতরে যেন একটা রাগ, কষ্ট, ক্ষোভ, একটা মানসিক একটা অস্বস্তি কাজ করতে থাকে। আবার কখনো কখনো ওই দিনের পর দিন ওইটা থেকে গিয়ে এমনভাবে পুঞ্জীভূত হতে থাকে, জমতে থাকে, তখন মনে হয় যেন চেঁচিয়ে যেন আমাদের প্রতিবাদ করতে ইচ্ছে করছে। চেঁচিয়ে যদি আমরা গলা ফাটিয়ে চেঁচিয়ে যদি আমরা বিদ্রোহ করি, প্রতিবাদ করি, তাহলে মনে হচ্ছে যে আমাদের যুক্তিটাকে আমরা কিন্তু চাপিয়ে দিতে পারছি, দাঁড় করাতে পারছি। হয় এরকম, চেঁচিয়ে উঠতে ইচ্ছে করছে, কিছুতেই মনের সঙ্গে লড়াই করতে পারছে না ছোট্ট ছেলেটা। তাই বলছে মাও বুঝলো না, কেউই বুঝছে না, মাস্টারমশাই এর কাছ থেকে যেখানে যুক্তি পাবো বলে ভাবছিলাম তিনিও চাপিয়ে দিলেন, তাহলে আমি কার কাছ থেকে উত্তর পাবো? যেটা ঠিক নয়, যুক্তিসঙ্গত নয়, সবাই এটাকে যুক্তিসঙ্গত বলে আমাদেরকে বোঝাচ্ছে, চাপিয়ে দিচ্ছে। তো ভেতরে ভেতরে নিতে পারছে না, ভেতরে ভেতরে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। আর সেই পুঞ্জীভূত ক্ষোভ, রাগ সব কিছুর প্রতিক্রিয়া যেন চেঁচিয়ে উঠলে মনে হচ্ছে হালকা হতে পারবে। হয় কিন্তু অনেক সময় চেঁচিয়ে উঠলে মনে হয় যেন অন্যের ওপরে রাগটা সবটাই কি আমরা উগরে দিলাম, বাস একটু হালকা হওয়া যায়, চিৎকার করলেও হালকা হওয়া যায়। ওই যে অনেক সময় হয় না যে কাউকে শত্রু আমাদেরকে আঘাত করে গেল, আমরা শোধ নিতে পারছি না, প্রতিশোধ নিতে পারছি না, কিন্তু চিৎকার করে চেঁচিয়ে কয়েকটা যদি বাজে কথা বলি, গালি শোনাই, তারপরে কি মনে হয় একটু হালকা লাগে, লাগে কিন্তু একটু হালকা, যে কিছু করতে না পারলেও কিন্তু চিৎকার করে চেঁচিয়ে কয়েকটা কথা তো শুনিয়েছি, যাক এবার একটু নিজেকে হালকা হালকা লাগছে। হয় না এরকম? হ্যাঁ হ্যাঁ, ঠিক এখানেও তাই। যখন কেউ তোমার কথা শুনছে না, সবাই মনে করছে তারাই ঠিক, অথচ তুমিই কিন্তু ঠিক, তখন কিন্তু মনে হবে না, চেঁচিয়ে যদি চিৎকার করে যদি জবাব দিতে পারি, বলতে পারি, শুনুক আর না শুনুক, বাস চেঁচিয়ে তো জবাব দিতে পেরেছি, হালকা লাগে। তখন কেউ শুনছে না, তো কারোর কাছে তো বলতে পারলে হালকা লাগবে, কেউ শুনছে না। তো আমাকে চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো, আমার ডাক দাও, আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো। প্রশ্ন লেখো, কার কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো? তাহলে কথকের চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে শাখা হয়েছে, দাগ দাও। কিছুদিন পর শুনলাম, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কিছুদিন পর কে কি শুনলেন? না, কিছুদিন পর মানে এই যে গল্পটা শোনার পরে কিছুদিন পর মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক হওয়া, মাস্টারমশাই যুক্তি দিয়ে চুপ করিয়ে দেওয়ার কিছুদিন পরে শুনলেন পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। শাখা, এই শাখা শব্দটাকে ব্র্যাকেটে রাখো, আর পাঞ্জা সাহেবকে ব্র্যাকেটে রাখো। আর পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, আবার দাগও দাও। পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, দাগ দাও। প্রশ্ন লেখো, শাখা কি? শাখা এর আগে বলেছিলাম, শাখা কি? বলো, শাখা কি?
ন্যায্য অধিকার বা বৃহৎ উদ্দেশ্যে নিজের আত্মত্যাগ বা আত্মবলিদানকে পাঞ্জাবি ভাষায় শাখা বলে। ভেরি গুড। তাহলে ন্যায্য অধিকার বা ন্যায়সঙ্গত অধিকারের জন্য মহৎ উদ্দেশ্যে বা বৃহৎ উদ্দেশ্যে যে আত্মবলিদান, ত্যাগ স্বীকার, মৃত্যুবরণ, তাকেই পাঞ্জাবি ভাষায় শাখা বলা হয়। তো সেকালে ঘন ঘন শাখা হতো। ডাক দাও, সেকালে ঘন ঘন শাখা হতো। প্রশ্ন লেখো, সেকালে কেন ঘন ঘন শাখা হতো? তাহলে সেকাল বলতে ইংরেজ আমল, পরাধীন ভারতবর্ষ। আর সেকালে ঘন ঘন শাখা হতো তার কারণ ইংরেজরা কী করতো না, আমাদের ন্যায্য অধিকারটাকে, ন্যায়সঙ্গত অধিকারটাকে কেড়ে নিয়েছে। আর সেই ন্যায়সঙ্গত অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য ভারতবাসী আত্মবলিদান করতো, ত্যাগ স্বীকার করতো, মৃত্যুবরণ করতো। কারণ ভারতবাসীর এই ন্যায্য দাবি বা অধিকারগুলো ফিরিয়ে দেবে না বলে তাদের উপরে আঘাত করত তৎকালীন নিষ্ঠুর ইংরেজ শাসকেরা। তাই ঘন ঘনই শাখা হতো। তার মধ্যে একটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটাও কিন্তু পাঞ্জাবি ভাষায় একটা শাখা। তাহলে সেকালে ঘন ঘন শাখা হতো। কোথাও শাখা হলে বুঝতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে। এই লাইনটা দাগ দাও। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কোথাও শাখা হলে কথক কি বুঝতে পারতেন? তাহলে কথক বুঝতে পারতেন যে বাড়িতে কিন্তু অরন্ধন, রান্না বন্ধ থাকবে, আজকে রান্না বান্না হবে না, আর মেঝেতে শুতে হবে, রাতে মেঝেতে শুতে হবে। এই দুটোকে ব্র্যাকেটে রাখো, বাড়িতে অরন্ধন ব্র্যাকেটে, রাতে মেঝেতে শুতে হবে ব্র্যাকেটে। তাহলে শাখা হলেই দুটো কাজ করতো তারা। এইটা কিন্তু শাখা নয়, শাখা হলে হতো। অনেকে কিন্তু ভুল করে লেখে শাখা কি, শাখা হলো বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে বা শোয়া, এগুলো হচ্ছে শাখা। এগুলো শাখা নাকি? এগুলো শাখা না, শাখা হলে এগুলো করতো। আচ্ছা, শাখা হলে মানে ভারতবাসীদের উপরে অত্যাচার করা হয়েছে, অনেক ভারতবাসী মারা গেছে, ত্যাগ স্বীকার, মৃত্যুবরণ, আত্মত্যাগ। তো সেই কারণে দেখা যাচ্ছে যে ভারতীয়রা অরন্ধন, ওই অঞ্চলের বিশেষ করে পাঞ্জাব সাহেবের লোকজন অরন্ধন পালন করছে, রান্নাবান্না বন্ধ রাখছে, আবার রাতে তারা বিছানায় না শুয়ে তারা মেঝেতে শুচ্ছে। কেন? শুলে কি হয়? রান্নাবান্না বন্ধ রাখলে না খেলে কি হয়? না খেলে কি যারা মারা গেছে তারা জীবিত হবে? তারা কি বেঁচে যাবে? রাতে যদি মেঝেতে শোয়ে যারা মারা গেছে ইংরেজদের অত্যাচারে, তারা কি আবার প্রাণ ফিরে পাবে? কি পাবে? না স্যার, না স্যার। তাহলে 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 এগুলো করে কেন, করতো কেন? শোক প্রকাশ, সমবেদনা, সমব্যথী হওয়া। আমাদের জাতি, আমাদেরকে পরাধীনতার হাত থেকে উদ্ধার করার জন্য, আমাদেরকে স্বাধীন করার জন্য, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা লড়াই করেছে, প্রাণ দিয়েছে। তাহলে আমাদের জন্য বৃহৎ উদ্দেশ্যে, মহৎ উদ্দেশ্যে। তাহলে তারা আমাদেরই ভারতবাসী, আমাদেরই ভাই, স্বজাতি। তাহলে স্বজাতি হয়ে তারা মৃত্যুবরণ করতে পারে আমাদের জন্য, তাহলে তাদের প্রতি সমব্যথী হয়ে আমরা তাদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা এইটুকু ত্যাগ স্বীকার করতে পারি না? এটা হচ্ছে সমব্যথী হওয়া, সহানুভূতিশীল হওয়া, সহমর্মী হওয়া। এইটুকু ত্যাগ স্বীকার করলে আমরা হয়তো অনেক বড় ত্যাগ স্বীকার করতে পারবো না, কিন্তু তাদের প্রতি সম্মান জ্ঞাপনার্থে, শ্রদ্ধা, তাদের প্রতি অন্তরের বিনম্র শ্রদ্ধা, সম্মান, এই মর্যাদা দেওয়ার জন্য আমরা ছোট এইটুকু কষ্ট করতে পারবো না? না খেয়ে থাকলে কেউ জীবিত হবে না, কিন্তু না খেয়ে থাকলে আমাদের মধ্যে যে ইউনিটিটা তৈরি হবে, আমাদের মধ্যে যে ঐক্যটা তৈরি হবে, তাদের প্রতি যে সম্মান আমরা প্রদর্শন করলাম, যেভাবে জাতি জাগবে, সেটাই আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। তাই রাতে মেঝেতে শুতে হবে, বাড়িতে অরন্ধন। তবে শাখা আসলে কি তখন জানতাম না। শাখাটা কি, শাখা আসলে কি তখন জানতাম না। তখন মানে ওই যে যখন প্রথম শাখা হলে এগুলো হতো, এগুলো করা হতো। কেন করা হতো
না শাঁখা হয়েছে, কিন্তু শাঁখাটা আসলে কি কতক ছোট তখন বুঝতো না। পরে বড় হওয়ার পরে তিনি বুঝলেন না শাঁখা আসলে কি। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না, আমাদের গাঁ থেকে। বলো লেখক তথা কথকের গ্রাম নাম কি? কি নাম? কথক কোথায় জন্মেছিলেন? ধামিয়াল, বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলার অন্তর্গত ধামিয়ালে। তাহলে ধামিয়াল আর পাঞ্জা সাহেব খুব বেশি দূরে নয়, বুঝতে পারছো? আমাদের গাঁ, আমাদের মানে গাঁ মানে কথকের গাঁ, তা কথকের গাঁ মানে কোথায়? ধামিয়ালটাকে লিখে রাখো, পাশে লিখে রাখো বইতে। তো আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব দূরে নয়, খুব বেশি দূরে নয়, কাছাকাছি। শাঁখার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল। তার মানে মায়ের কাছে এসেছে খবর, পাঞ্জা সাহেবে একটা ঘটনা ঘটে গেছে, শাঁখার ঘটনা ঘটেছে। তাই সেই খবরটা পাওয়া মাত্রই মা রওনা দিল, মানে কথকের মা, লেখকের মা কিন্তু রওনা দিল। সঙ্গে আমি আর আমার ছোট বোন, কথক আর তার ছোট বোন রয়েছে সঙ্গে। ব্র্যাকেটে রাখো, আমি আর ছোট বোন, এই দুটো কথাকে ব্র্যাকেটে রাখো। সারাটা পথ ধরে মা কেঁদেছিল, দাগ দাও। সারাটা পথ ধরে মা কেঁদেছিল, দাগ দাও। প্রশ্ন লেখো, সারাটা পথ ধরে কার মা কেন কেঁদেছিলেন? কার মা কেন কেঁদেছিলেন? কথকের মা সারাটা পথ ধরে, মানে পাঞ্জা সাহেবে যাচ্ছে, সারা রাস্তা ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন, কারণ একটা প্রচণ্ড কষ্টের, দুঃখের, শোকের খবর পেয়েছেন। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। তো শাঁখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি, কথক তাই ভাবছে যে শাঁখার ব্যাপারটা কি। শাঁখা হয়েছে শুনেই মা যাচ্ছেন, আবার কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কি ব্যাপার, শাঁখাটা কি 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 ভাবতে ভাবতে যাচ্ছেন। কথক তখনও জানে না যে শাঁখার ঘটনাটা কি। তাহলে সারাক্ষণ ধরে তাই ভাবছে, এই লাইনটা দাগ দাও। সারাক্ষণ ধরে তাই ভাবছি। প্রশ্ন লেখো, সারাক্ষণ ধরে কে কি ভাবছে? কথক তার মায়ের সঙ্গে, মা এবং বোনের সঙ্গে পাঞ্জা সাহেবে যেতে যেতে সারাক্ষণ ধরে ভাবছিলেন যে শাঁখা আসলে কি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, এটা দাগ দাও। এটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লেখো। এটা ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন, 5 নাম্বারের কোশ্চেনটা লিখে রাখো। পাঞ্জা সাহেব, পাঞ্জা সাহেব কি, এটা একটা লেখো। পাঞ্জা সাহেব কি, কোশ্চেন মার্ক দিয়ে আরেকটা পার্ট লেখো যে পাঞ্জা সাহেবে পৌঁছে কে কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পেরেছিল। পাঞ্জা সাহেবে পৌঁছে কে কোন আশ্চর্য ঘটনার কথা জানতে পেরেছিল? নাম্বার 1+4। তাহলে পাঞ্জা সাহেবে ট্রেন থামানোর ঘটনা। পাঞ্জা সাহেবের লোকজন একটা ট্রেন থামিয়েছে পাঞ্জা সাহেবে, এবং সেই ট্রেনটাকে থামিয়েছে তারা মনের জোরে। তাদের মধ্যে একটা বিরাট ঐক্য তৈরি হয়েছিল, বিরাট ঐক্য, মনের জোর, দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, স্বজাত্যবোধ, এই কিছুর জোরে তারা ট্রেন থামিয়েছে। এবং সেই ট্রেন কাদেরকে নিয়ে যাচ্ছিল বন্দি করে? ভারতীয়দের নিয়ে যাচ্ছিল বন্দি করে এক শহর থেকে আরেক শহরে পাঞ্জা সাহেবের উপর দিয়ে। দূরের শহরের ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপরে গুলি করেছে। তার মানে একটা শাঁখার ঘটনা অলরেডি ঘটে গেছে, এবং সেটা কোথায়? পাঞ্জা সাহেবে নয়, দূরের শহরে। দূরের শহরের ফিরিঙ্গিরা, ফিরিঙ্গিকে ব্র্যাকেটে রাখো। পাঞ্জা সাহেবে নয়, দূরের একটা শহরে ফিরিঙ্গিরা ভারতীয়দের উপরে গুলি চালিয়েছে, যারা কিন্তু নিরস্ত্র, কোনো অস্ত্রশস্ত্র ছিল না হাতে। বোঝা গেল কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে? দূরের শহর থেকে। কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। আবাল বৃদ্ধ বনিতা মানে বাল্য থেকে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বুড়ো পর্যন্ত সবাই আছে, সঙ্গে বনিতারাও আছে। বনিতা মানে নারী, তার মানে নারী, পুরুষ, বাচ্চা সবাই, বুড়ো সবাই আছে সেই মৃতদের মধ্যে। কত মারা গেছে। বাকি যারা বেঁচে ছিল
তাদেরকে সেই শহর থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্য শহরের জেলে। এই যে অন্য শহরের জেলে, এটাকে ব্র্যাকেটে রাখো, অন্য শহরের জেলে, ব্র্যাকেটে অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, যাদেরকে বন্দি করা হয়েছে এমনিতেই তাদের উপরে আঘাত করা হয়েছে, তারপরে বাকি বন্দি করা হয়েছে, তো তাদের অবস্থা কাহিল, করুন, খিদে শরীর আর চলছে না, তেষ্টায় একেবারে মরার মতো অবস্থা। তাও হুকুম হয়েছে, হুকুম হয়েছে মানে তাও হুকুম কর দেওয়া হয়েছে, ফিরিঙ্গিরা হুকুম দিয়েছে, ডাক দাও, তাও হুকুম হয়েছে, এটাতে তাও হুকুম হয়েছে। প্রশ্ন, কি হুকুম হয়েছে বা কি হুকুম দেওয়া হয়েছে? না, হুকুম দেওয়া হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে বন্দীদের, ভারতীয়দেরকে বন্দি করে। ওই ট্রেনটা, যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে, ওই ট্রেনটা যেন কোথাও মাঝে না থামে, মাঝখানে পড়বে পাঞ্জা সাহেব, ওখানে যেন অবশ্যই না থামে, কোথাও যেন না থামে, তাদের ট্রেন যেন কোথাও না থামে, এই হুকুম দেওয়া হয়েছে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, ডাক দাও, ডাক দাও। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, ডাক দাও। প্রশ্ন লেখো, কোন খবর, কোন খবর পেয়ে উত্তেজিত সবাই, কোন খবর? তাহলে পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত যে ভারতীয়দেরকে বন্দি করে ট্রেনে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও ট্রেন থামানো যাবে না, এই হুকুম দেওয়া হয়েছে, আর বন্দীদের কোনো জল বা খাবার তুলে দেওয়া হচ্ছে না। এই খবরটা পেয়ে ট্রেন থামানো যাবে না, অথচ তাদের জল খাবারও দেওয়া হচ্ছে না, এই খবরটা পেয়ে পাঞ্জা সাহেবের লোকজন তো উত্তেজিত, বিরাট উত্তেজিত। ট্রেন থামানো হবে না মানে তাদের জল খাবার তুলে দেওয়া হবে না, এটা কিছুতেই হতে পারে না। যতই হোক বন্দি হতে পারে তাদের চোখে, ইংরেজদের চোখে, কিন্তু তারা তো ভারতীয়, তারা তো মানুষ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, জল খাবার তো মিনিমাম দেওয়া উচিত। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, পাঞ্জা সাহেবেই তেষ্টা মিটিয়েছিলেন, গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, গুরু নানক পাঞ্জা সাহেবেই তেষ্টা মিটিয়েছিলেন। সেই গুরু নানকের অনুগামী আমরা, এবং সেই অনুগামীরা কোথাকার অধিবাসী, কোথাকার? পাঞ্জা সাহেবে, যে পাঞ্জা সাহেবে গুরু নানকের পায়ের ধুলো পড়েছিল, যে পাঞ্জা সাহেবে গুরু নানক তার শিষ্য তৃষ্ণার্ত মর্দানার পিপাসা দূর করেছিল, তার মানে সেই গ্রামে থেকে, সেই গ্রামের অধিবাসী হয়ে, তার অনুগামী হয়ে কি করে আমরা পাঞ্জা সাহেবের ওপর দিয়ে খিদে তেষ্টায় কাতর বন্দি ভারতীয়দেরকে নিয়ে ট্রেনটা চলে যাবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা তো হতেই পারে না, হতে দেয়াই যাবে না। তার মানে কতগুলো আবেগ কাজ করে গেছে। এক তো দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, স্বাজাত্যবোধ, স্বজাতির প্রতি ভালোবাসা, তারপরে ধর্মীয় ভাবনা গুরু নানককে কেন্দ্র করে, মানবতা, এতগুলো মানুষ জল খেতে পাচ্ছে না, খাবার খেতে পাচ্ছে না, জল তুলে দিচ্ছে না তাদের মুখে, মানবতা, সব কিছু একসাথে কাজ করে গেছে। ধর্মীয় ভাবনা, আবেগ, আর দেশের প্রতি ভালোবাসা, আর যে মানবতা, সব কিছু মিলে একটা বিরাট শক্তি ধারণ করেছে, আর সেই শক্তির জোরে ট্রেনটাকে থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ট্রেন যদি আমাদের উপর দিয়ে চলে যায়, যাক, আমরা কিন্তু ট্রেন লাইন থেকে উঠছি না, আমাদের বুকের উপর দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যেতে হবে, নাহলে ট্রেন থামবে। মনের জোর এইভাবে মানুষ পায়, আবেগ থেকে পায়। তাহলে পাঞ্জা সাহেব এই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, এই লাইনটা দাগ দাও, দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লিখে রাখো। প্রশ্ন লেখো, গুরু নানকের দ্বারা মর্দানার তেষ্টা মেটানোর গল্পটি নিজের ভাষায় লেখো। 5-এর আগের গল্পটা পুরোটাই লিখতে হবে। গুরু নানকের দ্বারা মর্দানার তেষ্টা মেটানোর গল্প নিজের ভাষায় লেখো। তাহলে যে পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। এই শেষ অংশটা দাগ দাও, এ হতে পারে না,
এ হতে পারে না। প্রশ্ন লেখো কি হতে পারে না? ট্রেন কিছুতে এর উপর দিয়ে যাবে অথচ থামানো যাবে না, এটা হতে পারে না। থামাবো, থামতে দিতেই হবে। তাহলে পাঞ্জা সাহেব গ্রাম না শহর? শহর বলেই দিয়েছে। হ্যাঁ, সেই শহরের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। দাগ দাও, ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। কোশ্চেন লেখো, কোথায় কেন ট্রেন থামানো হবে বলে ঠিক করা হয়েছিল? কোথায় কেন ট্রেন থামানো হবে বলে ঠিক করা হয়েছিল? উত্তর হবে দুটো যুক্তি দিয়ে। কোথায় তো পাঞ্জা সাহেবে বলো, কেন ট্রেন থামানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ঠিক করা হয়েছিল কেন? দুটো যুক্তি বলো, একটা দুটো বলো 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 বলো। স্যার, শহরবাসীরা তাদেরকে রুটি, পায়েস, লুচি, ডাল এসব খাবার তুলে দেওয়ার জন্য, মানবতা থেকে, স্বজাতি প্রীতি থেকে, যে এতগুলো মানুষ অনাহারে, এতগুলো মানুষ তেষ্টায়, তাহলে তাদের মুখে জল আর খাবার তুলে দেওয়া এটা এদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে। একটা আর একটা, পাঞ্জা সাহেবে আমরা ট্রেন থামাবো, তাদের মুখে খাবার তুলে দেব। যদি এখানকার হতো সেটা নাও হতে পারতো, অন্য কোথাও হলে নাও হতে পারতো, কিন্তু এখানে হচ্ছে এই পাঞ্জা সাহেবের মধ্যে ট্রেন যাবে, কিছুতেই আমরা হতে দেব না। বলো কেন? এটা মানে ধর্মীয় ভাবনা জুড়ে আছে। হ্যাঁ, গুরু নানকের সঙ্গে জুড়ে আছে। যে গুরু নানক এখানেই তার শিষ্য মর্দানার জল তেষ্টা মিটিয়েছিল, আর তার অনুগামী হয়ে আমরা কি করে এতগুলো মানুষের মুখে খাওয়ার জল তুলে দেব না? তাহলে দুটো যুক্তি দিয়ে লিখবে। এই কারণে কিন্তু ট্রেনটা থামানো হবে ঠিক করা হয়েছিল। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। দাগ দাও, স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো। প্রশ্ন লেখো, স্টেশন মাস্টারের কাছে কি আবেদন জানানো হয়েছিল? কি আবেদন? আগে আবেদন জানানো হলো। স্টেশন মাস্টারের কাছে একটা আবেদনপত্র লিখে জানানো হলো যে এখানে যেন ট্রেনটা থামানো হয়, সেই আবেদন করা হলো। আর স্টেশন মাস্টারকে ব্র্যাকেটে রাখো। টেলিগ্রাম গেল, তো স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কাছে তাই গিয়ে আবেদন করা হয়েছে। তো এবারে টেলিগ্রাম কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় পাঠানো হবে বলো? ফিরিঙ্গিদের কাছে। হ্যাঁ, তার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ফিরিঙ্গিদের কাছে, যেখান থেকে অর্ডার আসবে, যেখান থেকে নির্দেশ দেওয়া আছে ট্রেন থামানো যাবে না, সেখান থেকেই নির্দেশ আসবে ট্রেন থামানোর নির্দেশ। তাহলে তার জন্য টেলিফোন করা হলো, টেলিগ্রাম করা হলো, কিন্তু কিছুই হলো না। দাগ দাও, টেলিগ্রাম গেল, দাগ দাও। প্রশ্ন লেখো, কোথায় টেলিফোন এবং টেলিগ্রাম গেল, বা কোথায় কেন টেলিগ্রাম করা হয়েছিল? কোথায় কেন? তো টেলিগ্রাম গেল যাতে ফিরিঙ্গিরা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হুকুম দেয় পাঞ্জা সাহেবের স্টেশনের ট্রেনটা থামানোর। তবু ফিরিঙ্গিদের হুকুম, ফিরিঙ্গিরা কিন্তু হুকুম দিল। দাগ দাও, তবু ফিরিঙ্গিদের হুকুম, এই লাইনটা দাগ। প্রশ্ন লেখো, ফিরিঙ্গিরা কি হুকুম দিল? কে ট্রেন থামানোর হুকুম দিয়েছিল কি? না, বলেছিল যে কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না, যেন ওখানে ট্রেন থামানো না হয়, এই হুকুম দিয়েছিল। বোঝো অবস্থা, ফিরিঙ্গিরা হুকুম দিয়েছে ট্রেন থামানো যাবে না, অথচ ভারতীয় অভুক্ত ভারতীয়দেরকে, পিপাসার্থ ভারতীয়দেরকে ওখানে তারা জল আর খাবার তুলে দেবেই দেবে। ব্যাস, কঠিন একটা চ্যালেঞ্জ পাঞ্জা সাহেবের লোকজন নিয়েছিল। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী রয়েছে, দেশপ্রেমিকেরা খিদে কাতর। জল রুটির ব্যবস্থা নেই, করা হয়নি, ইংরেজরা করেনি, সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি পাঞ্জা সাহেবে, কোনো ব্যবস্থা হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। দাগ দাও, বদ্ধপরিকর, দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবে হোক থামাবো। দাগ দাও, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। প্রশ্ন লেখো, কোথাকার লোকজন
কেন ট্রেন থামাতে বদ্ধপরিকর? এর আগে উত্তর হয়ে গেছে আলোচনা। কোথাকার লোকজন কেন ট্রেন থামাতে বদ্ধপরিকর? না পাঞ্জাব সাহেবের লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর অভুক্ত আর তৃষ্ণার্ত ভারতীয়দের মুখে জল এবং খাবার তুলে দেওয়ার জন্য। শহরবাসীরা তাই, মানে পাঞ্জাব সাহেবের অধিবাসীরা তাই স্টেশনে কি কি ডাই করে রাখে, ডাই একবারে স্তূপাকারে সাজিয়ে রাখা, ডাই করা, একবারে উঁচু করে সাজিয়ে রাখা। কি কি আছে? রুটি, পায়েস, লুচি, ডাল, এই চারটেকে ব্র্যাকেটে রাখো। রুটি, পায়েস, লুচি, ডাল ব্র্যাকেটে ডাই করে রাখে, একবারে ডাই। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন বেরিয়ে যাবে, ঝড়ের বেগে, থামানো হবে না। কি করা যায়? কিভাবে থামানো যায়? কি করা যায়? দাগ দাও, কি করা যায়? প্রশ্ন লিখো, কোথায় কি করা হয়েছিল? কি করা যায়? লাইনটা দাগ, প্রশ্ন কোথায় কি করা হয়েছিল। তাহলে পাঞ্জাব সাহেবে ট্রেন লাইনে পাঞ্জাব সাহেবের লোকজন শুয়ে পড়ে ট্রেন থামানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল। মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। দাগ দাও, স্টার মার্ক দিয়ে 5 লেখো, 5-এর ব্রড কোশ্চেন এটা। প্রশ্ন লেখো, কার মায়ের বান্ধবী, কাদের ঘটনাটা শুনিয়েছিলেন, আর সমস্ত ঘটনাটি লেখো। কার মায়ের বান্ধবী কাদের সমস্ত ঘটনা শুনিয়েছিলেন আর সমস্ত ঘটনাটি লেখো। নাম্বার 2+3। তাহলে সমস্ত ঘটনাটা মানে কি এটা পাঞ্জাব সাহেবের ট্রেন থামানোর ঘটনা লিখবে, নাকি গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্পটা লিখবে? কোনটা লিখবে এটার এই লাইনে? ট্রেন থামানোর ঘটনাটা লিখবে। গুড। তাহলে সমস্ত ঘটনা শোনালেন। কী ঘটনা সেটাই আলোচনা হচ্ছে। যে রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। প্রথমে শুয়ে পড়লেন রেল লাইনে কারা? আমার ছেলেপুলের বাবা। আমার মানে কার? না কথকের মায়ের বান্ধবী, তার ছেলেপুলের বাবা, তার মানে কথকের মায়ের যে বান্ধবী তার স্বামী, তার স্বামী এবং তার সঙ্গীরা, তার মানে পরপর পরপর পুরুষেরা ট্রেন লাইনে শুয়েছে। ওদের পেছনে একজন করে আমরা বউ ও বাচ্চারা, তারপরে বউ মহিলারা শুয়েছে ট্রেন লাইনের ওপরে, তারপরে শেষে বাচ্চারা শুয়েছে। তীব্র হুইসেল দিতে দিতে ট্রেন এলো। তীব্র হুইসেল দিচ্ছে, ট্রেন তো থামবে না। তো স্টেশন থেকে কিছু দূরে, স্টেশন থেকে কিছু আগে, কিছু দূর থেকে ট্রেন যখন ঢোকে তখন তো স্টেশনে ঢোকার আগে হুইসেল দেয়। ট্রেনের তো বাঁশি বাজে। আবার যদি এরকম কোনো ট্রেন হয়, গ্যালোপিন ট্রেনগুলো হয় যেগুলো হচ্ছে কোনো কোনো স্টেশনে দাঁড়ায় না, একবারে থ্রু বেরিয়ে যায়, তখন ওই ট্রেনগুলো কিন্তু অনেক আগে থেকে কিন্তু হর্ন দিতে 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 জোরে জোরে হর্ন দিতে দিতে কিন্তু টানা বেরিয়ে যায়, আগে থেকে সতর্ক করে দেয়। কি এরকম শুনেছো, দেখেছো না? হ্যাঁ স্যার। তাহলে তীব্র হুইসেল দিচ্ছে, ট্রেন কিন্তু থামাবে না, ঝড়ের গতিতে বেরিয়ে যাবে। তখনও পর্যন্ত হয়তো ট্রেন লাইনে এত লোক শুয়ে আছে, দূর থেকে হয়তো ট্রেনের চালকের চোখে নাও পড়তে পারে, আর যদিও বা পড়ে থাকে তাও কিন্তু তীব্রভাবে হুইসেল দিচ্ছে যাতে ট্রেন লাইন থেকে তারা উঠে যায়, সরে যায়। গতি আগেই কমিয়েছে, তার মানে দেখতে পেয়েছে গতি কমিয়েছে, কিন্তু হুইসেল দিচ্ছে। তার মাঝখানে যদি উঠে যায় তাহলে কিন্তু ট্রেন থামাবে না, ট্রেনটা নিয়ে বেরিয়ে যাবে। গতি কমিয়েছে মানে কি দেখতে পেয়েছে নিশ্চয়ই, কি তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, গতি আগেই কমিয়েছে, তার মানে দেখতে পেয়েছে, কিন্তু হুইসেল দিচ্ছে, কিন্তু ওরা তো ওঠার কোনো নাম নিচ্ছে না। গতি আগেই কমিয়েছে কিন্তু থামলো অনেক দূরে এসে। চালক ভেবেছিল বোধহয় উঠেই যাবে, কিন্তু অনেক দূরে এসে থামলো। আর যতক্ষণে চালক পুরোপুরি ব্রেক কষেছে ততক্ষণে গতিটা ব্রেক কষার সঙ্গে সঙ্গে কমে যায়নি, একবারে ওইখানে থেমে যায়নি, ট্রেনের চাকা কিছুটা গড়িয়ে চলে এসেছে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, ওর মানে কথকের মায়ের বান্ধবীর স্বামী, মায়ের বান্ধবী তো গল্পটা বলছে, ওর বুকের উপর দিয়ে চাকা মানে তার স্বামীর বুকের উপর দিয়ে চাকা উঠে গেছে, শেষ। তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে ওর ট্রেনের চাকা,
আমি চোখ বুঝলাম। আতঙ্কে চোখ বুঝলেন কতকের মায়ের বান্ধবী। তারপরে চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে, একেবারে মাথার কাছে। তাহলে একেবারে মাথার কাছে যদি থেমে থাকে, তাহলে একটাও পুরুষ মানুষ বেঁচে ছিল কি ট্রেন লাইনে যারা শুয়েছিল? না, সবাই মারা গেছে। একেবারে চাকাটা ওই কতকের মায়ের বান্ধবীর একেবারে মাথার কাছে এসে থেমেছে, আর একটু হলে তার উপর দিয়েও চলে যেত। অনেকগুলো মানুষ মৃত্যুবরণ করলো, অনেকগুলো মানুষ ত্যাগ স্বীকার করলো, অনেকগুলো মানুষ তাদের জীবন দিল। একটা বিরাট লড়াই তারা জিতিয়ে দিয়ে গেল। তাহলে তাদের কারণে, হ্যাঁ, তো সবার সম্মিলিত প্রয়াসের চেষ্টায় সম্পন্ন হয়েছে, কিন্তু তাদের বেশি ত্যাগ রয়েছে। তাহলে তাদের কারণে কিন্তু আমরা পেরেছি, লড়াইটা জিততে পেরেছি। তাহলে সবাই এই যে বিরাট বড় সাফল্য পেয়েছে, শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছে ইংরেজরা, ট্রেন থামাতে বাধ্য হয়েছে। তার মানে এই যে বিরাট জয়, এই যে বিরাট সাফল্য যখন আমরা পাই, তখন আমাদের অজান্তে কার নাম আমাদের মুখে চলে আসে, কার নাম আমরা উচ্চারণ করি, কার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, কাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, কাকে, কার নাম আসে? ঈশ্বর, ভগবান। হ্যাঁ, ভগবান পেরেছি, জয় নিরহংকার, জয় নিরহংকার, জয় নিরহংকার। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরহংকার ধ্বনি বেরোচ্ছে। তোমাদের বইতে কি আছে? বুক থেকে না মুখ থেকে? কি আছে? বুক থেকে। তো ধ্বনি তো মুখ থেকে বেরোবে, সবার মুখ থেকে, কিন্তু কেন বলছে সবার বুক থেকে জয় নিরহংকার ধ্বনি বেরোচ্ছে? বুক থেকে কেন বলছে? মন থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে পেরেছি, সেটা যেন একবারে বুক থেকে আসছে। তাহলে সবার বুক থেকে জয় নিরহংকার ধ্বনি বেরোচ্ছে। নিরহংকারের জয়, নিরহংকারের কারণেই আমাদের সম্ভব হয়েছে এত বড় সাফল্য আনা। এদিকে ট্রেনটা পিছোচ্ছে, যেই ট্রেনটা পিছোচ্ছে, ট্রেনের চাকাটা উল্টো দিকে ঘুরছে। এবারে লাশগুলোর উপর দিয়ে গিয়েছিল চাকা, এবার লাশগুলোকে পেছনের দিকে দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে। স্বচক্ষে দেখেছি, মায়ের বান্ধবী বলছে স্বচক্ষে দেখেছি। ডাক দাও, স্বচক্ষে দেখেছি। প্রশ্ন লেখো, স্বচক্ষে কে কি দেখেছে? তো গল্পকথকের মায়ের বান্ধবী স্বচক্ষে দেখেছে যে খাল পাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। তার মানে ওইখানকার পাশাপাশি একটা খাল ছিল, খাল, সেই খালের পার ওপারে রক্তের স্রোত গড়িয়ে 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 ওই খাল পাড়ের দিকে যাচ্ছে, নিচু জায়গার দিকে যাচ্ছে। এবারে রক্তের বন্যা স্রোত বয়ে যাচ্ছে খাল পাড়ের সেতুটার দিকে। একটা সেতু ছিল ওদিকে। খাল পাড়ের সেতুটাকে ব্র্যাকেটে রাখো। অবাক বিহ্বল বসে আছি, অবাক হয়ে গেছে গল্পকথক ছোট, শুনছে, হ্যাঁ অবাক হয়ে শুনছে। এতগুলো মানুষ এইভাবে ট্রেনটাকে থামালো, এইভাবে জয়টাকে ছিনিয়ে আলো। বিহ্বল হয়ে গেছে, একবারে বিহ্বল, হতবাক। একটাও কথা, ভাষা মুখে আসছে না, শব্দ মুখে আসছে না। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি, একটা ফোঁটা জলও মুখে দিতে পারিনি। এত কষ্ট, এত যন্ত্রণা, এতগুলো মানুষের প্রতি সহানুভূতি থেকে গল্পকথকও পর্যন্ত এক ফোঁটা জল মুখে দিতে পারেনি। ডাক দাও লাইনটা ডাক দাও। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই, এই লাইনটা ডাক দাও। প্রশ্ন লেখো, কার মুখে কেন কথা নেই, বা কে কেন অবাক বিহ্বল বসেছিল? দুটোর উত্তর একই। কে কেন অবাক বিহ্বল বসেছিল, বা কার মুখে কেন কোনো কথা নেই? পরের লাইনটাও দাগ দাও। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। প্রশ্ন, কে কেন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি? তিনটের উত্তর একই হবে। তাদের প্রতি সমব্যথী হয়ে, তাদের ত্যাগ স্বীকারে নিজেকে একাত্ম করে, তাদের প্রতি সহমর্মী হয়ে, কষ্টে যন্ত্রণায় একটা ফোঁটা জলও মুখে দিতে পারেনি। অবাক হয়ে গেছে, বিহ্বল হয়ে গেছে, কেন যেন একটা ঘোরের মধ্যে থেকেছে। অবাক বিহ্বল বসে আছি, মুখে একটু কথা নেই, আর জলও পর্যন্ত দিতে পারেনি। সন্ধ্যায় কথক তার মা এবং ছোটো বোন ফিরছে মায়ের বান্ধবীর বাড়ি থেকে।
সন্ধ্যায় ফেরার পথে, সন্ধ্যায়কে ব্র্যাকেটে রাখো, ফিরছে কোন সময়? সন্ধ্যায় ফেরার পথে মানে পাঞ্জা সাহেব থেকে নিজেদের গ্রামে ফেরার পথে, মানে ধামিয়ালে ফেরার পথে মা ছোটো বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। এই লাইনটা দাগ দাও, দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লেখো, 5 লেখো, প্রশ্ন লেখো। কার মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের কোন গল্প বলছিল সবিস্তারে লেখো। পাঞ্জা সাহেবের কোন গল্প বলছিল সবিস্তারে লেখো। কার মা? 1 + 4। তো বলো, পাঞ্জা সাহেবের তো 2টো গল্প আছে, একটা গুরু নানকের পাথরের চাই বা চাঙড় থামানোর গল্প, আর এটা হচ্ছে ট্রেন থামানোর গল্প। তাহলে পাঞ্জা সাহেবের কোন গল্প ছোট বোনকে বলছে মা? বলো। গুরু নানকের পাথরটা থামানো। গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্পটাই বলছে, কারণ ট্রেন থামানোর গল্প তো মায়ের সঙ্গে কথকের ছোটো বোন তো শুনেই এসছে না। তাহলে পাঞ্জা সাহেবের গল্প বলছিল মানে গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্প বলছিল। গল্প কি? গুরু নানক মর্দানার সঙ্গে কীভাবে রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি গান্ধারীর কাছে পাঠিয়েছিলেন, এগুলো সব আমরা জানি। বলি গান্ধারী কীভাবে 3বার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, এগুলো সব আমরা জানি। গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেছিল জানি। কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে এসেছিল জানি। তাতে বলি গান্ধারী ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয় সেটাও জানি। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটাকে থামিয়ে দেন, এগুলো সবই আমরা জানি। জানি তো? তো এই কথা শুনতে শুনতে ছোটো বোন মাকে বাধা দিল। ডাক দাও। শুনতে শুনতে ছোটো বোন মাকে বাধা দিল। কেন বাধা দিয়েছিল? কারণ ছোটো বোনের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, যে প্রশ্নটা কথকেরও আগে জেগেছিল, যে প্রশ্নটার উত্তর কথক কারোর কাছ থেকে পায়নি, যা পেয়েছিল উত্তর তা তার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়নি, অবিশ্বাস্য বলে মনে হয়েছিল। সেই একই প্রশ্ন গল্পকথকের বোন তার মাকে জিজ্ঞেস করছে। শুনতে শুনতে ছোটো বোন মাকে বাধা দিল। বাধাতে বলছে, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় চাঙড় থামাবে? উনি তো মানুষ, গুরু নানক তো মানুষ, একটা মানুষ কীভাবে এত বড় পাথরের চাঙড় থামাবে? তাহলে এই কথাটা শুনে, এই প্রশ্নটা শুনে গল্পকথক যে উত্তরটা দিচ্ছে সেই উত্তরটা নিয়ে আগে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। যে গল্পকথকের গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্পটা অবিশ্বাস্য বলে মনে হয়েছিল, এই পাঞ্জা সাহেবের ট্রেন থামানোর ঘটনার পরিপ্রেক্ষিতে গল্পকথকের আগের ধারণাটা বদলে গেল, পাল্টে গেল। দাগ দিতে বললাম। শুনতে শুনতে ছোটো বোন মাকে বাধা দিল। মাকে কেন বাধা দিয়েছিল? ছোটো বোন মাকে কেন বাধা দিয়েছিল? কারণ ছোটো বোন মাকে প্রশ্ন করতে চাইছিল। তার মনের মধ্যে যে প্রশ্ন, সেটা তার গল্প শুনে বিশ্বাসযোগ্য মনে হয়নি, তাই প্রশ্ন করতে চেয়েছিল। কী প্রশ্ন? না, কিন্তু একটা মানুষ কীভাবে এত বড় পাথরের চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি, আমি মানে কথক বলে ওঠে। দাগ দাও। অমনি আমি বলে উঠি, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কে কি বলে উঠেছিল? না, কথক বলে উঠেছিল, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন? ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, তাহলে পাথরের চাই থামানো যাবে না কেন? ঝড়ের বেগে ছুটে আসছে, দুরন্ত গতিতে ছুটে আসছে যে ট্রেন, এত বড় একটা ট্রেনকে যদি থামাতে পারা যায়, তাহলে একটা পাথরের চাইকে কেন থামানো যাবে না? কিন্তু আমি এটা বলেছিলাম, গল্পকথক এই মুহূর্তে যে যুক্তিটা দিচ্ছে যে পাথরের চাই থামানো যাবে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে, এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো যেতেই পারে, ওটার মধ্যে অনেক যুক্তি আছে, যেতেই পারে, যাওয়ার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা, না যাবেই, চেষ্টা করলে যাবেই। কিন্তু দুরন্ত গতিতে পাহাড় থেকে নেমে আসা বিশাল বড় পাথরের চাই একজন মানুষের পক্ষে থামানো এটা প্রায় অসম্ভব। এর আগে অনেক যুক্তি দিয়েছি দুটোকে কেন্দ্র করে। কে ঠিক আছে? ট্রেন তো থামানো যাবে, কারণ এতগুলো মানুষ ট্রেন লাইনে শুয়ে আছে। যখন ট্রেনের চালক দেখবে
তার মনের উপরে প্রভাব পড়বে যে আমি কেন এতগুলো নিরীহ মানুষের উপর দিয়ে ট্রেনটাকে থামিয়ে ট্রেনটাকে চালিয়ে নিয়ে যাব, তার মানে আমি কেন পাপের ভাগী হব, আমি কেন এতগুলো মানুষকে মারবো, খুন করব। তাহলে তার মনের উপরে একটা প্রভাব পড়তে পড়তে সে কিন্তু ব্রেক কষবে। তাই ট্রেন থামানো সহজ। আর সে যদি ইংরেজ না হয়ে, ফিরিঙ্গি না হয়ে কোনো ভারতীয় হয়, তাহলে তার মধ্যেও কিন্তু দেশাত্মবোধ, স্বায়ত্তবোধ জাগবে। আর জাগলে কিন্তু ট্রেন থামিয়ে দিতে পারে, এটা সহজ। কিন্তু একটা পাথরের চাঙড়ের কোনো মন নেই, তাই মনের উপরে প্রভাব ফেলা সম্ভব নয়। ফলে একটা লোক কিভাবে হাত দিয়ে পাথরের চাঙড় থামাবে, যে পাথরের চাঙড়ে আবার ভয়ঙ্কর একটা খোদাই হাতের দাগ ছাপ রয়েছে অনেকটা গভীর হয়ে। তাহলে গল্পকথকের যা আগে বিশ্বাসযোগ্য মনে হয়নি, এই পাঞ্জাব সাহেবের ট্রেন থামানোর ঘটনাতে গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর ঘটনাটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। এটা কিন্তু লেখকের কাছে কোনো যুক্তি ছিল না, যুক্তির কারণে বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমি ব্যাখ্যা করেছিলাম, বলো কী কারণে মনে হয়েছিল, তার কাছে কী কারণে যুক্তিসঙ্গত মনে হয়েছিল, বিশ্বাসযোগ্য মনে হয়েছিল? যে কথকের কাছে মনে হয়েছিল কারণ তার তখন সেই ভারতীয়দের প্রতি তার একটা সমবেদনা কাজ করছিল, স্বাজাত্যবোধ কাজ করছিল বা দেশাত্মবোধ কাজ করছিল। তাহলে এই দেশাত্মবোধ বা স্বাজাত্যবোধ, এই স্বাজাত্যবোধ বা দেশাত্মবোধের যে আবেগ, এই আবেগ 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 আর আবেগ এমনভাবে কাজ করছে, সেই আবেগে সেই মুহূর্তে কথকের যুক্তি, বুদ্ধি, বিচার, বিবেচনা শক্তি সব কিছু গুলিয়ে গেছে, লোপ পেয়ে গেছে। তাই আবেগ যখন মানুষকে আচ্ছন্ন করে, আবেগে যখন মানুষ উদ্বেলিত হয়, তখন মানুষ সব যুক্তি, তর্ক, যুক্তি, বুদ্ধি, বিবেচনা শক্তি এক পাশে সরিয়ে দেয় এবং আবেগের কারণে মানুষের তখন যেটা সে ভেবেছে সেটাকেই ঠিক বলে মনে হয়। সেটা যদি যুক্তিসঙ্গত নাও হয়, সেটাকেই তার ঠিক বলে মনে হয় আবেগের কারণে। তাই আবেগপ্রবণ মানুষের সঙ্গে তর্ক করা, লড়াই করা, যুক্তি দিয়ে জেতা, এটা কঠিন কাজ, কঠিন কাজ। তাই দেখবে যখন পুরোপুরি আবেগপ্রবণ হয়ে কথা বলবে, তখন তোমার সেখানে লজিক ওই অপাত্রে ঘি ঢালার মতো, সেখানে লজিক দাঁড়াবে না। তাহলে আমি অমনি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল ওই মানুষগুলোর জন্য, ওই মানুষগুলোর প্রতি, ওই মানুষগুলোর কষ্টে, ওই মানুষগুলোর আত্মবলিদান। কতকের চোখে জল এনে দিয়েছে, দাগ দাও, আমার চোখে জল। প্রশ্ন লেখো, কার চোখে কেন জল? কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। তারা জীবনকে তুচ্ছ করে যে মানুষগুলো বন্দি ভারতীয়দের মুখে ট্রেন থামিয়ে জল আর খাবার তুলে দেওয়ার জন্য আত্মবলিদান করেছিল, নিজেদেরকে উৎসর্গ করেছিল, প্রাণ দিয়েছিল, এতগুলো মানুষের মুখে খাবার জল তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল, তাহলে সেই মানুষগুলোর জন্যই কিন্তু কথকের চোখের জল তিনি উৎসর্গ করলেন। চোখের জলটা তাদের জন্য। লাস্ট অংশটা দাগ দাও, চোখের জলটা তাদের জন্য। অনুবাদ করেছেন অনিন্দ সৌরভ। এটাও কিন্তু এমসিকিউর প্রশ্ন থাকতে পারে। অনুবাদকের নাম ব্র্যাকেটে রাখো, অনিন্দ সৌরভ। চোখের জলটা তাদের জন্য, প্রশ্ন লেখো, কার চোখের জল, কাদের জন্য, কেন, কাদের জন্য? কার চোখের জল, কাদের জন্য এবং কেন তাদের জন্য? তো গল্পটা নিশ্চয়ই খুব ভালোভাবে বোঝা গেছে। কারোর কোনো অসুবিধা আছে গল্প নিয়ে? তাহলে এই গল্পে যে লাইনগুলো থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হলো, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে তাড়াতাড়ি তৈরি করে ফেলো। এটা তোমাদের দায়িত্ব। ক্লাস 12 স্টুডেন্টদের এটা দায়িত্ব। হোমওয়ার্ক দেওয়ার সাথে সাথে সেটাকে তৈরি করে রাখবে, কারণ হোমওয়ার্কটা যদি তোমরা না করো, তাহলে আলাদা করে চাপ দিয়ে তোমাদের কাছ থেকে হোমওয়ার্ক তৈরি করিয়ে আদায় করে নেওয়া যায় না। এটা এই সিচুয়েশানে এটা কিন্তু তোমাদের দায়িত্ব। আর যারা গ্যাপ রাখছো, যারা এই ঘাটতিটা এখন তৈরি করছো না হোমওয়ার্কগুলো, মানে উত্তরগুলো, তারা কিন্তু পরে অসুবিধায় পড়বে, খুব অসুবিধায় পড়বে।
ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকবে। ওকে, সবাইকে টাটা, গুড নাইট, ঠিক আছে স্যার। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। Good night.